হাই বিয়ান, কি অবস্থা সবার? আজ আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারে অধ্যায়ভিত্তিক একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। সো যারা এবারে পরীক্ষার্থী আছো তাদের জন্য এই সাজেশনটা খুবই কার্যকরী হতে যাচ্ছে। আর যারা আজ ফিজিক্স ফার্স্ট পেপারে এক্সাম দিয়েছো বাট এক্সাম খুব একটা আশানুরূপ ভালো হয়নি, তাদের জন্য বলে রাখি, তোমাদের যে ফিজিক্সের রেজাল্ট আসবে সেটা কিন্তু ফার্স্ট আর সেকেন্ড পেপারে কম্বাইন্ড রেজাল্ট আসবে। লাইক তুমি এমসিকিউ আর যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতে 25-25-50, সেখানে তোমার পাস হবে হচ্ছে 17-তে, অ্যান্ড এ প্লাস মার্কস তোমার ওই অনুযায়ী কাউন্ট করা হবে। তো আবার হচ্ছে তোমার সিকিউ এর ক্ষেত্রে 50-50-100, সে 100-তে তোমার 33 পেলেই পাস। সো তোমার পাস বলো অথবা অথবা তোমার ওভারঅল কম্বাইন্ড রেজাল্ট বলো, দুইটাই কিন্তু একসাথে কাউন্ট করা হবে দুইটা পেপার মিলানোর পরে। সো যাদের ফার্স্ট পেপার খারাপ হয়েছে তারা সেকেন্ড পেপারে এখন ফোকাস করো। এইটাতে তুমি যদি একটু বেশি ভালো করতে পারো, লাইক 90 আপ তুলতে পারো, তাহলে তোমার আগে ফার্স্ট পেপারে একটু গ্যাপ থাকলো নাম্বার, সেটা রিকভার হয়ে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। আজকের চূড়ান্ত সাজেশন ক্লাসে আমি অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, এবং তুমি যদি কম পড়তে চাও সেক্ষেত্রে কোন 5টা বা 6টা টপিক চ্যাপ্টার পরেও তুমি মোটামুটি 5টা সিকিউ কমন পেতে পারো, সেটা নিয়ে একটা গাইডলাইন দেওয়া হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কোন টপিকগুলো একটু ভালোভাবে পড়বে এবং কোনগুলো একটু কম পড়বে এবং এমসিকিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবে তার একটা ওভারঅল গাইডলাইন দেওয়া হবে আজকে। তো আজকের চূড়ান্ত সাজেশন ক্লাসটা যদি শুরু করি, এখানে আমি দেখো প্রথমে যে 11টা চ্যাপ্টারে আমি টপিকগুলো ভাগ করছি 3টা পার্টে। একটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিক, যেখানে আমি 8টা টপিক রেখেছি। এর পরবর্তীতে যে মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, সেখানে আমি টোটাল 10টা টপিক ইনক্লুড করেছি, এবং কম গুরুত্বপূর্ণ যেগুলো চাইলে স্কিপও করতে পারো এরকম, এগুলো এগুলো হচ্ছে আমি এমন 3টা টপিক আছে এরকম ভাবে ভাগ করেছি। তো ওভারঅল আবার কোন কোন চ্যাপ্টারগুলো একটু ভালো মতো পড়বা সেটা নিয়ে আমি আলোচনা করে দিব। তো ফার্স্টেই আমরা যদি 1 নম্বরে আসি, তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা। ঠিক আছে, তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটাতে আমাদের এটা হচ্ছে স্টার টপিক, এটা অবভিয়াসলি তোমার পড়তে হবে খুব ভালোভাবে। এখানে তাপগতিবিদ্যার প্রথমেই আছে আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রপি। হ্যাঁ দেখো, ম্যাক্সিমাম আমি ট্রাই করেছি 3 স্টারে একটা টপিক রাখার, বাট এখানে আসলে পসিবল হয়নি, কারণ হচ্ছে তোমার এন্ট্রপি আর সেকেন্ড টাইপটা যে আছে দুইটাই খুব ইম্পর্টেন্ট, এই জন্য দুইটাই রাখছি। যে এন্ট্রপি থেকে যদি বলি, এন্ট্রপি মানে কি আমাদের শক্তি রূপান্তরের যে অক্ষমতার ব্যাপারটা, সেখানে আমার ডেল এস এর মানটা বের করা লাগে। এই যে এন্ট্রপি পরিবর্তন, এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসবে সেগুলো একটু আমি নিচে হালকা করে হাইলাইট করে দিছি। যে এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে বলতে পারে, দেন কোন একটা ইঞ্জিন প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। যেমন কি তোমার এন্ট্রপির পরিবর্তনের মান যদি 0 হয় তাহলে সেটা আমাদের কি হয়, প্রত্যাগামী ইঞ্জিন, আর যদি 0 না হয় তাহলে সেটাকে অপ্রত্যাগামী ইঞ্জিন বলে। এক্ষেত্রে আমরা হচ্ছে কি ওই যে Q1/T1 সমান Q2/T2 এটার মাধ্যমে এটা প্রমাণ করতে পারি বা দেখাতে পারি, যেটা আমাদের গহ নাম্বার কোয়েশ্চেনে এভেলেবেল চলে আসে। ঠিক আছে, তারপর এন্ট্রপি পরিবর্তন গত চায় গহতেও চায়, তারপর বরফ হতে বাষ্প পর্যন্ত এন্ট্রপির বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনটা আমাদের ক্যালকুলেট করতে বলে। এরপরে সেকেন্ড টাইপটা যদি আমরা দেখি, সেকেন্ড টাইপটাতে আমাদের বলছে তাপীয় ইঞ্জিন, ইঞ্জিন, কার্ণচক্র, ইঞ্জিনের কর্মদক্ষতা। সহজ কথা, ইঞ্জিন রিলেটেড এবং ইঞ্জিনের কর্মদক্ষতা এইসব রিলেটেড সবকিছু একসাথে। এখন বলতে পারো ভাই আপনি তো একটা টপিকের মধ্যে অনেকগুলো জিনিস ইনক্লুড করে দিচ্ছেন, ভাই তোমার গড় গহ দুইটা প্রশ্ন আসবে, সো একটা সিঙ্গেল টপিক থেকে তো জেনারেলি সবসময় দুইটা কোয়েশ্চেন আসে না। তো সেটার যে পার্টগুলো আমি আলাদা আলাদা নাম লিখে দিয়েছি। তো তাপীয় ইঞ্জিন, এখান থেকে আমাদের জেনারেলি কি কর্মদক্ষতা হিসাব করতে বলে, যে ইটার ভ্যালুটা, ইটার মানটা আমরা বের করি। ঠিক আছে, মানে কর্মদক্ষতা ইটার ভ্যালুটা। ঠিক আছে, তো এটা আমরা জানি কি 1 - T2/T1 ইন্টু 100%, যে T2/T1 ইন্টু 100%, এটা ইন্টু 100%, এটাও করতে পারি। এছাড়া T2 এর জায়গায় কিন্তু আমরা Q2/Q1 এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি চাইলে, এটা আমরা জানি, যেটা আমরা ইউজ করি না কেন। দেন আমাদের 3 নম্বর টাইপটা যে আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, হলুদ কালার দেখতে পাচ্ছ যে এটা 2 স্টার। তো এটা হচ্ছে আমাদের কি সমউষ্ণ, সম আয়তন আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই সব ক্ষেত্রে তোমার কৃত কাজ বের করা লাগতে পারে, যে এই ক্ষেত্রে আমাদের যে কৃত কাজ হয় সেগুলো বের করা লাগবে, অথবা এই প্রক্রিয়াগুলোতে ধরো তোমার হচ্ছে চাপ বা আয়তন কোন একটা সামথিং কিছু একটা বের করা লাগতে পারে। তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর সেকেন্ড চ্যাপ্টারটা যদি চলে যাই, সেটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ। স্থির তড়িৎ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাও তুমি ইম্পর্টেন্সের মধ্যে রাখবা। এখানে আমাদের কি আছে ভাই, প্রথমত মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপটা 3 স্টার, সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র, তড়িৎ প্রাবল্য আর হচ্ছে তড়িৎ বিভব। এখানে অবভিয়াসলি প্রাবল্যটা আর বিভবটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, এখান থেকে যেমন তোমার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে, ওই যে মনে করো হচ্ছে কি এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, মাঝখানে কোন বিন্দুতে একটা +1 কুলম্ব আধান রাখলে প্রাবল্যের মান শূন্য হবে, এরকম কিছু একটা। তো মাঝখানেও থাকতে পারে, কোনো একটা সাইডও থাকতে পারে, সেটা নির্ণয় করা, এটা জেনারেলি গ নাম্বারে চলে আসে। তারপর হচ্ছে বস্তুকে ভাসমান রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, এখানে আমাদের প্রাবল্যের যে ভেক্টরের কনসেপ্টটা সেটা ইউজ হবে, এটা জেনারেলি গহ নাম্বারে আসে। এছাড়াও তোমার বিভব থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে কি তোমার 3-4টা বিন্দু দিবে, এরকম একটা ত্রিভুজে কে বা চতুর্ভুজে কে, এইখানে একটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। তো কোন একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার বিভবের মান কত হবে বাকি 3টা বিন্দুর জন্য, এগুলো তোমার ক্যালকুলেট করতে বলবে। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা যদি সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকটা দেখি, এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট 2 স্টার, সেটা হচ্ছে তড়িৎ ধারক ব্যয়। এক্ষেত্রে আমাদের কি যেমন ধারকত্ব বের করা, তারপর ধারকের সঞ্চিত শক্তি এটা বের করা, তারপর হচ্ছে কি সমান্তরাল পাত ধারক, এই মানগুলো আমাদের হচ্ছে বের করতে হবে। যে ধারকত্ব, আমরা ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো সি এর ভ্যালুটা বের করা, সেখান থেকে সঞ্চিত শক্তি বের করা, সমান্তরাল পাত ধারক যে আছে সেখান থেকে আমাদের মোটামুটি সিকিউ আসে। এরপর পরে আমাদের যদি দেখি, এছাড়াও ধারকের যে সংযোগটা আছে, লাইক ধারক সমান্তরালে থাকলে বা শ্রেণীতে থাকলে তাদের যে সংযোগের রেজাল্টটা, ঠিক আছে, সেই তুল্য ধারকত্ব,
এটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। এরপরে 3 নাম্বার কম ইম্পর্টেন্ট, সো এটা না পড়লে চলবে, এটা জাস্ট এমসিকিউর জন্য পড়তে পারো। আর সিকিউর জন্য যদি দেখতে পারো হালকা করে যে তড়িৎ দ্বিমেরু আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা মোটামুটি কম ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি ছিল ভাই, দুইটা প্রান্তে দুইটা বিপরীত আধান রাখবে, এখানে মাইনাস কিউ, এখানে হচ্ছে প্লাস কিউ, এরকম দুইটা সমমানের আধান যদি রাখো তাহলে সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক রিলেটেড সিকিউ গুলো। এরপরে যদি আমাদের তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চলতড়িৎ। তো চলতড়িতে আমাদের কি ভাই, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি সেটা হচ্ছে কি, আসলে টাইপ 1 আর টাইপ 2 দুইটা এখানে ইম্পর্টেন্ট। তো আমি কনফিউজ ছিলাম আসলে টাইপ 1টাকে ইম্পর্টেন্ট মানে 3 স্টার দিব না 2 স্টার দিব। তো এখানে আমার মনে হচ্ছে এবার হুইস্টন ব্রিজ থেকে কোয়েশ্চেন আসতে পারে, দ্যাটস ওয়াই এটা দিলাম। তো হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, শান্ট, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এগুলো থেকে জেনারেলি, যেমন হুইস্টন ব্রিজ থেকে তোমাদের হচ্ছে কি এই হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় থাকবে কিনা, এক্ষেত্রে আমাদের কি করতে হয় যে পি বাই কিউ সমান আর ডিভাইডেড বাই এস, এই অনুপাতটা আমরা তুলনা করি। এই অনুপাতটা তুলনা করে দেখা যায় আমাদের হুইস্টন ব্রিজের ক্ষেত্রে চতুর্থ যে রোধ, এই এস এর মানটা চতুর্থ মানে এইটার রোধটা কত হইলে তোমার হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা থাকবে, এটা বের করতে বলে। এটা জেনারেলি গ নাম্বারে আসে। ঠিক আছে, আবার গহ নাম্বারে কি কোশ্চেন আসে দেখা যায় তোমার হচ্ছে কি কত মানের রোধ কিভাবে, মনে করো 4 নাম্বার যে এটা আছে, এই যে আমাদের হুইস্টন ব্রিজটা এরকম যে হচ্ছে মানে হুইস্টন ব্রিজটা যে হয় আমাদের এরকম, তো এরকম যদি হালকা করে আঁকি, তো এইটা, তো এখানে যে 4টা বাহু আছে, 4টা বাহু মনে করো 4 নাম্বার বাহুটাতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে তোমার এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থা থাকবে, এখান থেকে আমাদের কোশ্চেন করে। ঠিক আছে, এরপরে টাইপ 2 তে আসে আমাদের আরেকটা হচ্ছে হ্যাঁ এমিটার পাল্লা বৃদ্ধি ছিল। এমিটার পাল্লা বৃদ্ধিটাতে আমাদের কি ওই তোমার হচ্ছে এমিটার মনে করো এটা 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে, সেক্ষেত্রে এটা যদি 50 এম্পিয়ার মানে 10 গুণ বেশি তড়িৎ প্রবাহ মাপতে চায়, তাহলে সেক্ষেত্রে তুমি কি স্টেপ নিতে পারো। এক্ষেত্রে আমরা সমান্তরাল একটা কি করি ভাই, শান্ট যুক্ত করে দিই। ঠিক আছে, এইটাই তো সেম টাইপেরই কাছাকাছি এগুলো। তারপর মিটার ব্রিজ আছে, এগুলো প্র্যাকটিক্যালের টপিক ছিল সেখান থেকে। তো মিটার ব্রিজের ওই যে তোমার নিস্পন্দ বিন্দুটা তোমার ডান সাইড থেকে বা বাম সাইড থেকে কতটুকু দূরে থাকবে সেটা বের করতে হয়। এরপরে আমাদের টাইপ 2 তে আসি, সিডিআর ভিডিআর কারশফের সূত্র নিয়ে। ঠিক আছে, তো সিডিআর ভিডিআর কারশফের সূত্রে আমাদের কি, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, আর কারশফের বা কিরশফের যে সূত্র সেখান থেকে আমাদের সার্কিট সলভ করার প্রয়োজন হয় অ্যাকচুয়ালি। এগুলো দিয়ে আমরা সার্কিট সলভ করে মনে করো কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বিভব অথবা তড়িৎ প্রবাহ এগুলো আমাদের মাপার প্রয়োজন হয় বা সার্কিটটা সলভ করতে হয় এটা। আচ্ছা, এরপরে 4 নাম্বার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, এই চ্যাপ্টারটা আমি বলবো এটা তোমার সিকিউ এর জন্য দরকার নেই, সিকিউ এর জন্য দরকার নেই, এটা বাস জাস্ট তুমি এমসিকিউ এর জন্য পড়ো। ঠিক আছে, তাহলেই হবে, তুমি চাইলে পড়তে পারো, এটা তোমার ইচ্ছা, বাট আমার সাজেশন থাকবে যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে মোটামুটি 9টা চ্যাপ্টার রাখছি, যেটা 11টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার একেবারে বাদ দিচ্ছি, যেখানে শুধু এমসিকিউ পড়বা, সিকিউর কিছু টাচ করার দরকার নেই, তার মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে 11 নাম্বার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, এইটাও তুমি হচ্ছে জাস্ট সিকিউর জন্য ট্রান্সফরমারের টপিকটা দেখতে পারো। ট্রান্সফরমার টপিকটা এটা ইজি আছে, এখানে যেমন স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেখান থেকে কর্মদক্ষতা বা শক্তি হয় এই জিনিসগুলো হিসাব করা, বিশেষ করে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের যে বিষয়টা এটা মোটামুটি ইজি আছে। তারপর হচ্ছে গৌণকুণ্ডলী মুখ্যকুণ্ডলীর ব্যাপারগুলো একটু ম্যাথমেটিক্যালি দেখা এবং সেগুলো একটু প্র্যাকটিস করা, তাহলেই তোমার হয়ে যাবে। এরপরে আমাদের তারপর বাকিটা হচ্ছে এমসিকিউর জন্য দেখবা। ঠিক আছে, তো যেগুলো আমি একটু কম টাইপ দিচ্ছি ওগুলো তুমি এমসিকিউর জন্য বেশি ফোকাস করবা, সিকিউর জন্য কম। আমি লাস্টে আবার বলে দিব একদম শর্টে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা, সেটা লাস্টে বলে দিব। সো অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। এরপরে আমাদের হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানে এখানে হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে প্রতিসরণ, স্নেলের সূত্র, ক্রান্তিকোণ, কোণ অভ্যন্তরীণ প্রতিফলন, এগুলো কিন্তু আমরা ক্লাস 9-10 মোটামুটি একটা ধারণা আছে। সো এটা একটু তুমি পড়তে পারো, এটা থেকে মোটামুটি কোয়েশ্চেন আসে, তাও 2 স্টার রাখছি। তারপর গোলীয় দর্পণ, লেন্সের ক্ষমতা, বিবর্ধন, এটাও মোটামুটি পড়তে পারো। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে লেন্সের ক্ষমতা নির্ণয় বা বিবর্ধন, এখানে যে তোমার অনুপাতটা, যে তোমার লক্ষ্যবস্তু আর হচ্ছে তোমার প্রতিবিম্বটা, তাদের যে একটা অনুপাত, সেটা আমাদের বিবর্ধন, এগুলো ক্যালকুলেট করা। ওকে, তারপর বাকিটা তুমি এমসিকিউর জন্য এটা পড়ো। এরপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ভাই এইটাও স্টার্ট চ্যাপ্টার, এটা অবভিয়াসলি তোমার মাস্ট পড়তে হবে। ভৌত আলোক বিজ্ঞানে তুমি কি করবা ভাই, ভৌত আলোক বিজ্ঞানের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি দেখো সেটা হচ্ছে ভাই ব্যতিচারে ইয়ং এর দ্বিচিৎ পরীক্ষা। ইয়ং এর দ্বিচিৎ পরীক্ষাতে তোমার ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, তারপর কেন্দ্রীয় চরম থেকে মনে করো অ্যান্তম উজ্জ্বল ডোরার বা অন্ধকার ডোরার দূরত্ব, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তোমাদের চলে আসে। এছাড়াও গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার, সেক্ষেত্রে পদ পার্থক্য, দশা পার্থক্য কি হয়, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন গঠনমূলক ব্যতিচার কখন হয়, যখন λ/2 এর জোর গুণিতক হয়, তখন আমাদের কি দেখা যায় হচ্ছে একই জায়গায় মিলে গঠনমূলক বা উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। যেখানে গঠনমূলক ব্যতিচার হয় সেখানে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হয় সেখানে আমাদের অন্ধকার ডোরা সৃষ্টি হয়। ঠিক আছে, এটা ওকে। এরপরে আমাদের যে সেকেন্ড মোটামুটি ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, আরেকটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। এটা তো এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট যে একক চিরের দরুন অপবর্তন, এখান থেকে গহত কোশ্চেন আসে। এটা সেখানে তোমার হচ্ছে চরম বা অবম নির্ণয়ের যে শর্তগুলো আছে সেই বিষয়গুলো। তারপর হচ্ছে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি, এটা আমরা করবো এটা। তারপরে 3 নাম্বার মোটামুটি জাস্ট এমসিকিউর জন্য, এটা একটু দেখলেই হয়। ঠিক আছে, এমসিকিউর জন্য কি ভাই, আলোর সমবর্তনটা দেখবা। ঠিক আছে, তারপর হচ্ছে সমবর্তন কোনটা,
এখানে হচ্ছে তোমার হচ্ছে কি মিউ সমান মানে প্রতিসরাঙ্ক সমান কি টেন থিটা, এরকম একটা সূত্র আছে যে সেখান থেকে আমার থিটা হচ্ছে সমবর্তন কোণ, এটা আমাদের নির্ণয় করা লাগে এমসিকিউ এর জন্য হলেই হয়। ওকে, এরপরে আসি আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমাদের লাগবেই পড়া, ভালোভাবে পড়বা, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটাতে কি কি পড়বা ভাইয়া? এক নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 3 স্টার টপিকের মধ্যে আছে যে আমাদের হচ্ছে কি আপেক্ষিকতা তত্ত্ব, ভর শক্তি সম্পর্ক। চ্যাপ্টার 8 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব। তো আপেক্ষিকতা তত্ত্বে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কাল দীর্ঘায়ন, একটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, একটা হচ্ছে ভর বৃদ্ধি। এই যে তিনটা সূত্রের মাধ্যমে লাইক তোমার হচ্ছে কি পৃথিবীর সাপেক্ষে কোন একটা নভোচারী গেল, সেক্ষেত্রে নভোচারী যদি 5 বছর ঘুরে আসে, সেক্ষেত্রে পৃথিবীর সাপেক্ষে সেটা কি 10 বছর, 20 বছর বা 50 বছর মনে হতে পারে। সেক্ষেত্রে সেটা যাওয়ার পরে আবার ফিরে আসতে পারবে কিনা এরকম কোনো ডিসিশনও চাইতে পারে। অথবা মনে করো হচ্ছে কি কোনো একজন মানুষ বা কোনো একজন শিম্পাঞ্জি, তার মনে করো আয়ু হচ্ছে 50 বছর, সে 25 বছর বয়সে রওনা দিছে, তো তার 25 বছর আয়ু আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সে পৃথিবীর সাপেক্ষে 50 বছর কেটে গেল, তখন তোমার ওই মানুষের সাপেক্ষে কত বছর কাটলো সেই হিসাব করে সে কি বেঁচে ফিরে আসতে পারবে কিনা এরকম ক্যালকুলেশন আমাদের করার প্রয়োজন হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ভর শক্তি সম্পর্ক। তো ভর শক্তি সম্পর্ক এটা একটা সিম্পল সূত্র, ইকুয়াল ওই যে এমসি স্কয়ার, আমাদের যে পপুলার আইনস্টাইনের সূত্রটা আছে, সেটার মাধ্যমে আমাদের মাঝে মধ্যে গড় নাম্বারে কোয়েশ্চেন আসে, ঠিক আছে এটা। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা, এটা আমাদের 3 স্টার টপিকই বলবো, কারণ দুইটাই এই চ্যাপ্টারের মেইন ইম্পর্টেন্ট টপিকই দুইটা, দুইটা থেকে প্রায় কোশ্চেন আসে, সো আমি দুইটাকে এই জন্য 3 স্টার দিয়েছি। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ভাই ফটোতড়িৎ ক্রিয়া। তো ফটোতড়িৎ ক্রিয়াটাতে আমাদের কি লাগবে ভাই? প্রথমে কার্যাপেক্ষক নির্ণয়। ফটোতড়িৎ ক্রিয়াটা আমরা জানি কি, যখন একটা ধাতব পাতায় এসে যদি ফোটন বা আলো পড়ে, তাহলে সেখান থেকে একটা কি তোমার ইলেকট্রন নিঃসরিত হবে, মানে সেখান থেকে ইলেকট্রন নিঃসরিত হয়। এই ঘটনাটা কি বলা হয়? ফটোতড়িৎ ক্রিয়া। এখানে আলোর কণা ধর্মটা প্রকাশ পায় সেই জিনিসটা। তো এখানে আমাদের হচ্ছে কি কার্যাপেক্ষক মানে মিনিমাম যে শক্তিটার জন্য তোমার কার্যাপেক্ষক, এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, কিছু কিছু জায়গায় ডব্লিউ নট দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা শক্তি আসলে। তারপর হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, যেটাকে আমরা কে ম্যাক্স দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তারপর হচ্ছে নিবৃত্তি বিভব, যেটাকে আমরা ভি নট দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে ইলেকট্রন নিঃসৃত হবে কি না, এইরকম যে সূত্রগুলো আছে। তো সেই ক্ষেত্রে তো ইলেকট্রন নিঃসরণ কখন হবে? যখন আমার ই ইজ গ্রেটার দেন ওই ডব্লিউ নট বা ফাই, মানে আমার কার্যাপেক্ষক থেকে যখন ফোটনের যে শক্তি সেটা বেশি হবে, তখন আমার ইলেকট্রন নিঃসরণ হবে। তো এইসব ক্ষেত্রে আমাদের গগহ দুইটাই মানে ফুল সিকিউরিটি এখান থেকে চলে আসে এভেলেবেল, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা অবভিয়াসলি পড়বো, এখান থেকে কোয়েশ্চেন পাবাই এই দুইটা টপিকের যে কোনো একটা থেকে। এরপরে হচ্ছে আমাদের 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক রাখছি, যে সেটা হচ্ছে আমাদের 3 স্টার তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা টপিকটাতে আমাদের কি তেজস্ক্রিয়তার আন্ডারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই অর্ধায়ু আছে, ঠিক আছে। অর্ধায়ু মানে কি তেজস্ক্রিয়তার ফলে যে ক্ষয় হয়, সেক্ষেত্রে যে পরমাণু সংখ্যা ছিল সেটা তার অর্ধেকে পরিণত হইতে, মনে করো 100 গ্রাম ছিল, তো 100 গ্রাম থেকে সেটা মানে ক্ষয় হয়ে আমাদের যদি তার অর্ধেকে পরিণত হয়, ওই পদার্থটা ক্ষয় হয়ে তার অর্ধেকে পরিণত হতে যে টাইমটা লাগে সেটাকে আমাদের বলা হয় অর্ধায়ু, ঠিক আছে। মনে করো 50 গ্রাম ছিল, সেখান থেকে অর্ধেক হয়ে 25 গ্রাম হলো, যে টাইম লাগলো সেই টাইমটাই হচ্ছে আমাদের অর্ধায়ু বা টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। দেন হচ্ছে আমাদের গড় আয়ু, এটাকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ক্ষয় ধ্রুবক, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। তারপর নির্দিষ্ট পরিমাণ ক্ষয় হতে কতটুকু সময় লাগবে টি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমাদের যে মেইন সূত্রটা থাকে রূপান্তরের সূত্র, এন ইকুয়াল কি এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই যে সূত্রটা, এই সূত্রটা থেকে আমাদের প্রতিপাদন করে করে এখানে মোটামুটি সবকিছুই চলে আসে। তারপর হচ্ছে যে ক্ষয় ধ্রুবকের মানে আমাদের অর্ধায়ুর যে সূত্রটা 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, ওই মান দিয়ে আমরা করতে পারি। ওকে, এরপরে যদি আমরা আসি ভাইয়া টাইপ টুতে আমাদের ভর ত্রুটি আর বন্ধন শক্তি। তো ভর ত্রুটি আমরা জানি কি, যে তোমার সেন্টারে যে প্রোটন আর নিউট্রন গুলো থাকে তাদের ভর একসাথে মাপলা, দেন আলাদা করে মাপলে দেখা যায় ভরটা কিছুটা ইনক্রিজ হয়, মানে দুইটা ভরের একটা ডিফারেন্স আসে। এই জিনিসটা কি বলা হয়? ভর ত্রুটি। যে ডিফারেন্সটা দুইটাতে একটা থেকে আরেকটা বিয়োগ করলে এটা, তো ওই ভর ত্রুটির যে রিজনটা ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে ভাই বন্ধন শক্তি। কারণ ওইটা একটা সবল নিউক্লিয় বল দ্বারা প্রোটন আর নিউট্রনকে একত্র করে রাখে। সেই বলটাই হচ্ছে আসলে কি, বা সেই শক্তিটি আসলে তোমার ভরে রূপান্তর হয় বা ভর শক্তিতে রূপান্তর হয়। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? যে ইকুয়াল এমসি স্কয়ার যে সূত্রটা পড়েছিলাম আমরা, ওই সূত্রের মানে অ্যাপ্লাই যে আমাদের কনসেপ্ট সেটা এখানে অ্যাপ্লাই হয় এই জন্য। ওকে, এরপর 3 নম্বর টাইপ আমাদের, সেটা হচ্ছে কি শক্তি স্তর পরিবর্তনে নির্গত বা শোষিত মানে শক্তি আমাদের, ঠিক আছে। মানে ওই যে তোমার 2 নম্বর 3 নম্বর কক্ষপথে মানে জাম্প করে ইলেকট্রন যখন একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়, তখন সেক্ষেত্রে তো এটা কম ইম্পর্টেন্ট, এটা না পড়লেও চলবে, একটু একটু দেখলা, এগুলো কেমিস্ট্রি তো আমরা পড়ে আসছি। তো ইলেকট্রনের বেগ, পরমাণুর মডেল লাইক রাদারফোর্ড বোর পরমাণু মডেল, আলফা কণা পরীক্ষা, এগুলো একটু দেখতে পারো আর কি এটা। এরপরে আমাদের 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে, 10 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আচ্ছা, এখানে একটু আমাদের ভুল হয়েছে, এটা মূলত হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা, চ্যাপ্টারের নামটা সামহাও ভুল আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, ঠিক আছে, সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা এটা আসলে। তো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে এখানেও তুমি সিকের জন্য দেখতে পারো, বাট আমি বলবো যদি অন্যান্য কোনো চ্যাপ্টার দিয়ে রিকভার হয়ে যায় তাহলে না দেখলেও পারো, বাট এটা যদি দেখো তাহলে হচ্ছে তুমি কি দেখবা, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, যেটা হচ্ছে আমাদের আলফা এর ভ্যালু, তারপর হচ্ছে প্রবাহ লাভ, এটা হচ্ছে বিটা এর ভ্যালু, তারপর হচ্ছে সার্কিট সংক্রান্ত বিভিন্ন সমস্যা মানে সার্কিট সলভ করতে হয়, সেখান থেকে তোমার আই এর মান, ওই যে আমাদের যে আই অ্যামিটার কারেন্ট ইকুয়াল কি আইসি, ঠিক আছে, কালেক্টর কারেন্ট প্লাস আইবি বেস কারেন্ট, এই যে সূত্রটা, এইসব থেকে আমাদের যে
মানগুলো নির্ণয় করতে হয়, সেগুলো আমাদের লাগবে সার্কিট থেকে। দেন আমাদের টাইপ 2 আরেকটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টে তোমার কি এন টাইপ অর্ধপরিবাহী আসে, পি টাইপ অর্ধপরিবাহী, তারপর এসি টু ডিসি কনভার্সন করতে বলে। তো এরকম আমাদের হচ্ছে থিওরিটিক্যালি জিনিসগুলো আমাদের এক্সপ্লেইন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। তো এখানে আমাদের হচ্ছে থিওরিটিক্যাল টাইপগুলো, এছাড়াও তোমার এখানে কিন্তু আবার তোমার গেটের বিষয় আছে, লজিক্যাল যে গেটগুলো আছে, তারপর সংখ্যা পদ্ধতি রূপান্তর। মানে চ্যাপ্টারটা বলতে গেলে অনেকটা বড়, তবে বাকি টপিকগুলো তো অ্যাকচুয়ালি আমরা আইসিটি তে পড়ে আসি, তো সেই টপিকগুলো অবভিয়াসলি আমাদের পারার কথা কি। ওকে, এরপর আমাদের লাস্ট চ্যাপ্টারটা থাকে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তো এটা আমরা জানি এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এটা আসলে ওই রকম পড়ার মতো কিছু নাই। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটা এমসিকিউ এর জন্যই পড়বো, সিকিউ এর জন্য প্রয়োজন নাই, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোথা থেকে কিভাবে কি পড়তে হবে, কিভাবে পড়লে তোমাদেরই পাবা, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমি লাস্ট একটা প্রিসাইজ সাজেশন দিয়ে দিচ্ছি, একেবারে তুমি কম পড়লে কতটুকু পড়বা, কোন কোন চ্যাপ্টার দিকে ফোকাস রাখবা সেটা। তো আমি এখানে যদি বলো যে ভাই আমাকে 5টা চ্যাপ্টার সিলেক্ট করে দেন, আমি সিকিউর জন্য 5টা চ্যাপ্টার পড়তে চাই, তাহলে 5টা চ্যাপ্টার পড়লে তুমি সবার আগে পড়বা হচ্ছে ভাই তাপগতিবিদ্যা সবার আগে, ঠিক আছে। তাপগতিবিদ্যা সবার আগে পড়বা, ঠিক আছে। এটা তাপগতিবিদ্যা পড়ার পরে তারপর হচ্ছে ভাই কোনটা পড়বো, এরপর তুমি পড়বো হচ্ছে 7, 8, 9। 7, 8, 9 ভৌত আলোক বিজ্ঞান, এইটা পড়বা, ভৌত আলোক বিজ্ঞান পড়বা। তারপর হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানটা পড়বা, ঠিক আছে, এটা 3 স্টার। তারপর হচ্ছে তুমি পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এই 4টা থেকে 4টা কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক হাই, এবং এই চ্যাপ্টারগুলো ইজি। মানে এখানে আমি সাজেশন দিচ্ছি ইম্পর্টেন্ট প্লাস ইজি। অনেক চ্যাপ্টার আছে তোমার ইম্পর্টেন্ট হইলো তুমি এখানে কোয়েশ্চেন খুব একটা পাবা না, যেমন 4, 5-এ 4, 5-এ মনে করো হচ্ছে এমনি তো কম ইম্পর্টেন্ট, আবার এগুলো শর্ট সিলেবাসে না থাকার কারণে তোমার এই জন্য আমি এগুলাতে দেখা যাচ্ছে তুমি এনাফ পরিমাণ কোয়েশ্চেন পাবা না প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। 21 থেকে 25 সাল পর্যন্ত কোনো কোয়েশ্চেন নেই, 20-এ তো বোর্ড পরীক্ষাই হয়নি এই জন্য। সো যেগুলো আগে শর্ট সিলেবাস ছিল তার মধ্যে এই 4টা চ্যাপ্টার গেল। এরপরে 4টা চ্যাপ্টার আমরা পাইলাম যে 1 তাপগতিবিদ্যা, তারপর হচ্ছে আমাদের 7 নম্বর ভৌত আলোক বিজ্ঞান, 8 নম্বর আধুনিক পদার্থ বিজ্ঞান, 10 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। 4টা গেল। এরপর ভাই এরপরে যদি আমি পড়ি আর কোনটা পড়বো ভাই, স্থির তড়িৎ চলতড়িৎ, তোমার যেটা ইচ্ছা এইটা আর এইটা, স্থির তড়িৎ আর হচ্ছে চলতড়িৎ, ভাই দুইটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এই দুইটা ইম্পর্টেন্ট, ওই 4টা ভালো মতো পড়ার পরে তারপর আমি বলবো স্থির তড়িৎ আর চলতড়িৎটা পড়ো। স্থির তড়িৎ আর চলতড়িৎ পড়লে তাহলে তোমার 6টা হইলো, ঠিক আছে। আর তুমি যদি 5টা পড়তে চাও ওই 4টা পড়ার পর এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে পড়তে পারো 5টা, বাট আমি বলবো তোমাকে 6টা পড়ো, ট্রাই করো, কারণ হচ্ছে তোমার 5টা সিকিউ তাহলে তোমার একদম নিঃসন্দেহে কমন পাবা, ঠিক আছে। আর একেবারে কম পড়তে চাইলে ভাই ওই 4টা আগে কভার করো। এরপরে তারপরও কেউ যদি 6টা পড়ার পর আরো পড়তে পারো, তাহলে আমি তারপর তাকে নেক্সট রিকমেন্ড করবো হচ্ছে তোমাকে যে হচ্ছে পরমাণু মডেল, এই যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা, এইটা এরপরে পড়তে পারো। তারপর হচ্ছে তুমি আধুনিক পদার্থ, এই যে তোমার এরপরে যদি পড়তে চাও জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটাও মোটামুটি পড়তে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মোটামুটি ওভারঅল সাজেশন যে কোন চ্যাপ্টার গুলো পড়বো বা কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন আসতে পারে বাকি, এটা নিয়ে ডিসকাস করা হলো। আর যদি ভাই তুমি 4 থেকে 5টা সৃজনশীল পড়ো, মানে 4 থেকে 5টা চ্যাপ্টার পড়ো, তাহলে অবভিয়াসলি তোমার সবগুলো টপিকই মোটামুটি করতে হবে, মানে 3 স্টার 2 স্টার 1 স্টার না করলেও চলবে, বাট 3 স্টার 2 স্টার অবভিয়াসলি করতে হবে, ঠিক আছে। আর যদি তুমি চাও যে না ভাই আমি মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার সম্পর্কে আমার আইডিয়া আছে, তাহলে তুমি একটু ইম্পর্টেন্ট টপিকগুলোর দিকে ফোকাস করতে পারো। বাট এবার দেখলা ফিজিক্স ফার্স্ট পেপারের কোয়েশ্চেনটাতে কিন্তু দেখা যাচ্ছে সব ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তারা দেয় নাই, মোটামুটি ইম্পর্টেন্ট থেকে অনেকগুলো দিছে, যাতে স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে যায় এবং কোয়েশ্চেনটা অনেক ঘুরে পেঁচা দিছে। তো এই জন্য বলবো যে অ্যাটলিস্ট 5-6টা চ্যাপ্টারের উপর নিজের একটা স্ট্রং কমান্ড রাখো, যাতে করে তোমার ঘুরে পেঁচা কোয়েশ্চেন দিলেও তুমি কনসেপ্টটা ধরতে পারো, বুঝতে পারো, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার রেখে একটু সিকিউ প্র্যাকটিস করো। এক্ষেত্রে আমি বলবো লাস্ট মোমেন্টে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা করে সিকিউ প্র্যাকটিস করতে পারো, অ্যাটলিস্ট মানে প্র্যাকটিস করবা। এরপর আরো 8-10টা সৃজনশীল একটু দেখলা, ঠিক আছে। বা যদি 5-6টা না পারো 3-4টা করে অ্যাটলিস্ট প্র্যাকটিস করো প্রত্যেকটা চ্যাপ্টারে হাতে কলমে, 3-4টা বা 5-6টা করলে। আর বাকিগুলো আরো মনে করো 8-10টা তুমি দেখলা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য। দেন এটা কমপ্লিট করার পর তারপর হচ্ছে এমসিকিউর জন্য পড়ো। এমসিকিউর জন্য তো তোমার ওভারঅল চ্যাপ্টারগুলোর কনসেপ্টটা বা থিওরিটিক্যাল জিনিসগুলো একটু ভালো মতো রিভাইজ করে নিতে হবে আর কি। আর স্লাইডটা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। আর নেক্সট এমন কোন কোন বিষয়ের উপর তোমরা সাজেশন চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।